লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর তার আগেই কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে এলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন তিনি কামাখাগুড়ির তেঁতুলতলা হয়ে কামাখাগুড়ি হরিবাড়ি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। সেখানে হরি মন্দিরে পুজো দেন। এরপরে বিজেপি নেতা ও সমর্থকদের নিয়ে হেঁটে কামাখাগুড়ি স্টেশন চৌপতি সংলগ্ন এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। এরপরে সেখানেই একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এরপরে কর্মী সমর্থকদের সাথে কর্মী বৈঠক করার পর তিনি চলে যান 12 বটতলা এলাকায়। এদিন কামাখাগুড়িতে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো ও ওবিসি মোর্চার রাজ্য সদস্য অজিত ঘোষ। এছাড়া উপস্থিত থাকতে দেখা যায় মহিলা মোর্চার সদস্যদের। এরপরে 12 একটি বেসরকারি ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে তিনি পৌঁছান কুমারগ্রামে। সেখানে তিনি একটি পথবাতির উদ্বোধন করেন ও কর্মীদের সাথে বৈঠক করেন। এরপরে আলিপুরদুয়ার 2 নং ব্লকের পারোকাটা এলাকায় পৌঁছান। বিগ্রেড থেকে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ চিকবড়াইকের নাম ঘোষণা হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ টিগ্গা এদিন কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনে কোনো প্রার্থীকে না পেয়ে প্রকাশ চিকবড়াইকে প্রার্থী করেছেন। যে কার্যক্রম আছে সেটা পুরোপুরি কুমারগ্রাম বিধানসভাকে কেন্দ্র করে আছে। প্রথমে আমরা এখানে যে হরি মন্দির আছে, মন্দিরে পুজো দিয়ে আজকে যে কুমারগ্রামের যে বিভিন্ন জায়গাতে জনসম্পর্ক অভিযান করা, সাংগঠনিক মানে বৈঠক, কর্মীদের সাথে সাক্ষাৎ করা, এই কার্যক্রমই সারাদিন ব্যাপী আজকে কুমারগ্রাম বিধানসভার মধ্যে রয়েছে। গতকাল কত প্রধানমন্ত্রী হয়েছিল, কর্মীরা কতটা উজ্জীবিত? দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের নয় তথাপি পুরো বিশ্বের লিডার হিসাবে উনি গণ্য। তাই যা বলেছেন, কালকে যে কাওয়াখালী ময়দানে জনসভা হয়েছিল, সে জনসভা থেকে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে কর্মীরা বিপুল মানে বলবো যে মানে উচ্ছ্বাসের কোনো সীমানা নেই। সবাই মানে ওখান থেকে এসে সবাই কাজে নেমে গিয়েছে এবং আশা করি আগামী দিন আলিপুরদুয়ার যে লোকসভা সিট আছে সেটা আমরা একটা ভালো ব্যবধানে জিতব। এখানে দেখলাম আসাম কর্মী সমর্থন আপনাকে ফুল দিয়ে সকালে জানালেন, কর্মীদের মধ্যে কতটা উচ্ছ্বাস লক্ষ্য? প্রচুর উৎসাহ রয়েছে, তার কোনো মুখে বর্ণনা করা যায় না। প্রচুর উৎসাহ রয়েছে, তার প্রতিফলন আমরা ভোটে পাবো। এখন আমাদের তো অলরেডি প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা জনসংযোগ পাশাপাশি কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করা। কেননা কর্মীদের সাথে যদি প্রথমে দেখা সাক্ষাৎ না হয় তাহলে কাজের গতিও আসে না। তাই আজকে আমাদের দিনক্ষণ ঠিক হয়েছিল যে আমরা আজকে দিনভর কুমারগ্রাম বিধানসভার মধ্যে বিভিন্ন মণ্ডলে গিয়ে জনসংযোগও করব, পাশাপাশি কর্মীদের সাথে দেখা সাক্ষাতের একটা পরিচয় পর্ব আমাদের হবে। তো যে জায়গাতে গিয়েছি সেখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানে আমরা পূজাও দিয়েছি এবং কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করেছি, পরিচয় পর্ব সেরেছি। 4 নম্বর 5 নম্বর মণ্ডলে কি পরিস্থিতি বুঝলেন আপনি? দেখুন, ভারতীয় জনতা পার্টির যে আলিপুরদুয়ার জেলা, এখানে আমাদের সংগঠন খুবই মজবুত আছে। শুধু 4-5 পুরো জেলাতে আমাদের মজবুত আছে, 4-5 তো আরও মজবুত আছে। আর যদি মজবুত না থাকতো তাহলে আমরা 2019-এ আমরা লোকসভা ভোট 2,43,989 ভোটে জিতেছিলাম এবং আপনারা জানেন যদি 2021 সালের বিধানসভায় আমরা 5 বিধানসভা আমরা জিতেছিলাম। তাই সে ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের 4 নম্বর এবং 5 নম্বর মণ্ডল সাথে সাথে পুরো জেলাতেই আমাদের সংগঠন মজবুত আছে এবং যে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, ভোট হবে এবং যখন রেজাল্ট আসবে তখন এই সিটটা আমরা 4 লাখের বেশি ভোট ব্যবধানে এই সিটটা আমরা জিতব। তৃণমূলের প্রার্থী প্রকাশ চিকবড়াই কি বলবেন? দেখুন, প্রার্থী তো একটা যদি আমরা রাজনৈতিক দল করি তাহলে প্রার্থী তো ঘোষণা করতেই হবে। আমার মনে হয় যে তৃণমূলের কাছে কোনো যোগ্য প্রার্থী নাই, তাই যে রাজ্যসভার সাংসদ আছে তাকেই লোকসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিধায়করা তো এমপি হতেই পারে, সাংসদ হতেই পারে, কিন্তু একজন রাজ্যসভার সাংসদ তাকে আবার তাকে লোকসভার প্রার্থী করা হচ্ছে, তার মানে তাদের কাছে কোনো প্রার্থী নেই। তার মানে যদি প্রার্থী নেই মানে তাদের কাছে কোনো নেতা নেত্রী নেই, সংগঠন নেই। যদি তাদের সংগঠন থাকতো, নেতা নেত্রী থাকতো, তাহলে রাজ্যসভার সাংসদকে লোকসভা থেকে দিতে হতো না। কেন রাজ্যসভা হতে আপার হাউস এবং লোকসভা হচ্ছে লোয়ার হাউস, মানে আপার হাউস থেকে লোয়ার হাউসে আনা হচ্ছে।